হ্যাঁ, ঠিকই বলেছেন হরিপদ জেঠু। আজকে কতদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে, থামবার নাম নেই। নদীর জল প্রচণ্ড বেড়ে গেছে, মনে হচ্ছে বন্যা হবে। আমি আগত দিনগুলোকে নিয়ে চিন্তিত। এভাবে বৃষ্টি হতে থাকলে বন্যার আশঙ্কা নিশ্চিত। আমার মন কেমন যেন ভয় ভয় করছে। মনে হচ্ছে ভবিষ্যতে খারাপ দিন আসতে চলেছে গ্রামবাসীদের জন্য। হরিপদ জেঠু, আপনি ঠিকই বলেছেন। নদীর জলের স্রোত দেখে আমি ভীষণ ভয় পাচ্ছি। ভবিষ্যতে নদীর জল গ্রামে চলে আসলে ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে গ্রামবাসীদের। বড় অসহায় মনে হচ্ছে নিজেকে। প্রকৃতির এরূপ লীলাকে সাধারণ মানবের দ্বারা নিয়ন্ত্রণ করা অসম্ভব। হে প্রভু, তুমি আমাদের ভরসা। ওগো শুনছো? এভাবে মন খারাপ করে বসে থেকো না। আমি বুঝতে পারছি তোমার মন খারাপের কারণ, কিন্তু কিছুই যে করার নেই। নীলিমা, তুমি যখন জানো আমার মন খারাপের কারণ, তাহলে কেন বলছো শুনি? এভাবে কাজ না করে ঘরে বসে থাকতে আমার একদমই ভালো লাগছে না। তার উপর পকেটে একটাও টাকা নেই। কি আর করার আছে বলো? এতে তোমার কোনো হাত নেই। বাইরে আজ কতদিন ধরে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে কোথায় কাজ পাবে? কি কাজ করবে? এই সময়ে নদীতে গিয়ে মাছ ধরাটাও খুব রিস্কের ব্যাপার। সে তো আমি জানি নীলিমা, কিন্তু কাজ না করলে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা অত্যন্ত মুশকিল হয়ে যাবে। হাতে জমানো টাকা প্রায় নেই বললেই চলে। আগামী দিনে পেটে গামছা। আমারও দিনরাত একই চিন্তা মনে। এই বৃষ্টিতে সমস্ত কাজ বন্ধ হয়ে যাওয়াতে আমাদের দৈনন্দিন জীবন চালানো খুব কঠিন হয়ে গেছে। হে প্রভু, এবার সব তোমারই ওপরে। নগেন, আজকে কতদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এভাবে নিরন্তর বৃষ্টি হতে থাকলে নদীর জল গ্রামে চলে আসতে পারে। আমার তাই চিন্তা হচ্ছে। অবিনাশবাবু, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি এখানে আসবার সময় দেখলাম সব ঠিক আছে, সবাই স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু এভাবে অনবরত বৃষ্টি হতে থাকলে তো নদীর জল বেড়ে যাওয়ার সম্ভাবনা। এর ফলে বন্যা। আর যেহেতু আমাদের গ্রাম নদীর ধারে, তাই আমার চিন্তা হচ্ছে নদীর জল বেড়ে যদি পাহাড়ে চলে আসে তাহলে গ্রামবাসীদের জন্য খুব বিপজ্জনক হবে। অবিনাশবাবু, এত চিন্তা করছেন কেন? আমার কথা বিশ্বাস করতে পারছেন না বুঝি? আপনার নমক খেয়েছি, নিমক আর আমি করবো না, এটা অন্তত বলতে পারি। নগেন, তোমাকে অবিশ্বাস করবার কথা নয় এখন। আমি অনবরত বৃষ্টি হওয়া নিয়ে চিন্তা করছি। যাক, তুমি বলেছো যখন সব ঠিক আছে, তাহলে নিশ্চিত হতে পারছি যে সবকিছু ঠিক আছে। কিন্তু কেন জানি না মনের কোণে মাঝে মাঝে সেই দুশ্চিন্তা। অবিনাশবাবু, আপনি সব দুশ্চিন্তাকে বিসর্জন দিন এবং নিশ্চিন্তে এই বৃষ্টির দিনগুলো উপভোগ করুন। বাড়িতে খিচুড়ি, ইলিশ ভাজা এসব নিয়ে খান আর বর্ষা দিনগুলো উপভোগ করুন। হে, শুনছো? তোমার কি শরীর খারাপ নাকি? এই অসময়ে তুমি পায়চারি করে কি এত চিন্তা করছো? শরীর ঠিক আছে তো তোমার? আমার শরীর একদম ঠিক আছে। শরীর নিয়ে কোনো সমস্যা নেই। আমার চিন্তা অন্য বিষয় নিয়ে। আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করছো। আমারও মনে একই দুশ্চিন্তা। জানো লতা, নদীর পার ভেঙে যাচ্ছে, অতিক্রম করছে, যার ফলে নদীর পার ভাঙতে শুরু করেছে। কি সর্বনাশ! তাহলে তো গ্রামবাসীদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। পরিস্থিতি অনেক ভয়াবহ হতে চলেছে। কি করবে কিছু ভাবলে? আমার মাথায় তো কোনো বিকল্প আসছে না। হ্যাঁ লতা, গোটা গ্রাম নদীর জলে ভেসে যাবে বলে আশঙ্কা। আমাদের ঘর দ্বার জায়গা জমি সব বন্যার জলে ভেসে যেতে চলেছে। বলছি, এত বেশি নাকারাত্মক চিন্তা না করে সকারাত্মক কিছু বিকল্প বের করার চেষ্টা করো, যাতে আমরা গ্রামবাসীরা সকলে এই বিপদ থেকে মুক্ত হতে পারি। তুমি একবার অবিনাশের সাথে কথা বলো। কথাটা তুমি ঠিকই বলেছ। আমি না হয় একবার অবিনাশ বাবুর সাথে গিয়ে দেখা করে কথা বলি। আশা করি উনি আমাদের কথা শুনবার পরই নিশ্চয়ই কোনো নিদান দেবেন। এই রতন, ও রতন, আমি নগেন। এই তোমার সাথে জরুরি কথা বলতে এসেছি, ওই অবিনাশবাবু পাঠিয়েছেন। ও নগেনদা, আসুন আসুন।
এই বৃষ্টির মধ্যে কি জরুরি কথা বলতে এসেছেন বলুন? আপনি এত কষ্ট করে আসতে গেলেন, আমাকে সংবাদ দিলে আমিই চলে যেতাম। আহা, আরে কি জরুরি কথা সেটা তুমি নিশ্চয়ই আঁচ করতে পেরেছো। আর ন্যাকামো করো না, ওটাই তোমার মানায় না, বুঝলে? ও হ্যাঁ, না মানে বলছি যে আরে ও তো আসলে একটু সময় দিন, খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। আরে তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর একটা দিনও সময় দিতে পারবো না। অবিনাশবাবুর আদেশ আছে, কি করে অমান্য করি বলো তো? এই বর্ষার সময় কাজকর্ম বন্ধ, মুখে দেওয়ার মতো এক দানা ও অন্ন জোগাড় করা দায় এই মুহূর্তে। এই দুর্যোগ কমলি আমি চেষ্টা করছি কিছু ব্যবস্থা করবার। ওসব ন্যাকামো কান্না ছাড়ো, আমি তোমার কোনো কথা শুনবো না। আমাকে টাকা ফেরত দিতেই হবে, নইলে অবিনাশবাবু তোমাদের এই গ্রাম ছাড়া করবেন। নগেনদা, আমি আপনার পায়ে পড়ি, আমাকে একটু সময় দিন। এই বৃষ্টিতে কোথাও কাজের সন্ধান পাচ্ছি না, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা মুশকিল হয়ে গেছে, একটু দয়া করুন। কান খুলে শুনে রাখো, এই বৃষ্টির মধ্যে বন্যা হয়ে যাওয়ার আগে টাকা ফেরত দিতে হবে, নইলে কিন্তু তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এরপর না থাকবে ঘর, না থাকবে বাড়ি, না থাকবে ভিটে, বলে দিলাম। হরিপদ জেঠু, বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে গো। নদীর জল বেড়ে পারে উঠে গেছে, আমাদের গ্রাম প্রায় ডুবতে বসেছে। এক্ষুনি কোনো ব্যবস্থা না করতে পারলে সকলের জন্য খুব বিপজ্জনক। গোপাল, তুমি ঠিক কথাই বলেছ। আমিও বন্যার পরিস্থিতি নিয়ে অনেক বেশি চিন্তিত। এই মুহূর্তে তৎকালীন ব্যবস্থা না নিতে পারলে আমরা গ্রামবাসীরা ভয়ানক বিপদের সম্মুখীন হব। এলাম হরিপদ জেঠু, তাই তো ভাবছি তোমাকে নিয়ে অবিনাশবাবুর কাছে গিয়ে আলোচনা করব। উনি গ্রামের মোড়ল, নিশ্চয়ই কোনো না কোনো নিদান দেবেন। বেশ গোপাল, অবিনাশবাবু আমাদের গ্রামের মোড়ল, তাই উনি এই জটিল পরিস্থিতির ওয়াকিবহাল। উনি নিশ্চয়ই এই পার মেরামতের কাজ শুরু করবেন। হরিপতি জেঠু, গোপালদা, আপনারা কোথায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন? দেখে মনে হচ্ছে আপনারা খুব চিন্তিত। নগেন, বন্যার এই বিষম পরিস্থিতির কথা আলোচনা করতে আমি আর হরিপদ জেঠু অবিনাশবাবুর কাছে আলোচনা করতে যাচ্ছি। তুইও আমাদের সাথে চল, সকলে মিলে বললে অবিনাশবাবু খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন। আরে না না, আমি যাব না। আরে আপনাদেরও বলবো, ওনার বাড়িতে গিয়ে ওনাকে বিরক্ত করবেন না। উনি ব্যস্ত লোক, গ্রামের অনেক সমস্যা নিয়ে উনি এমনিতেই ব্যস্ত। আপনারা এখন ওনাকে আর বিরক্ত করবেন না, মানে না করাটাই শ্রেয়। নগেন, তোমার কথা সম্পূর্ণ অবান্তর। মানলাম ওনার অনেক চিন্তা গ্রামের নানান বিষয় নিয়ে, কিন্তু এই মুহূর্তে বন্যার এই জটিল পরিস্থিতি নিয়ে আলোচনা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হরিপদ জেঠু, আপনি একদম সঠিক কথা বলেছেন। নগেন যাই বলুক, আমরা কোনো কথাই শুনবো না ওর। আমরা এখনই অবিনাশবাবুর কাছে যাব। রতন, নীলিমা, আজকে দুজনই এসেছ আমার কাছে, আবার কি সমস্যা নিয়ে শুনি? অবিনাশবাবু, আপনাকে আর কি বলি আমাদের দুর্দশার কথা। একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়, ঠিক তেমনই আমাদের অবস্থা। আচ্ছা আচ্ছা, বলো দেখি আবার কি হলো? অবিনাশবাবু, এই বন্যার পরিস্থিতির মধ্যে আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। ওর কোনো কাজকর্ম নেই বিগত কিছুদিন ধরে। কাজকর্ম না থাকায় আমাদের সংসারের অভাবের কালো ছায়া নেমে এসেছে। জমানো কিছু টাকা দিয়ে কোনো রকম কটা দিন মুখে ভাত দিতে পেরেছি, কিন্তু এখন আমার হাত খালি হয়ে গেছে। দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করা কষ্ট হয়ে গেছে বাবু। ওহো, এটা তো খুবই দুঃখের বিষয়। আমার সম্পূর্ণ সহানুভূতি তোমাদের সাথে। কোনো পথ অবিনাশবাবু, আমি আর নীলি তাই আপনার কাছে এলাম আমাদের পরিস্থিতির কথা জানাতে। আজ রতনদা গিয়েছিল আমাদের বাড়িতে টাকা ফেরত দেওয়ার জন্য। আমরা ওনাকে সব বলি আমাদের অর্থনৈতিক পরিস্থিতির কথা, কিন্তু উনি হুমকি দেন যে করেই হোক বন্যার আগে সব টাকা ফেরত দিতে, নইলে আমাদের উনি দেখে নেবেন। কিন্তু আমি তো টাকা দেবার কথা বলিনি, কারণ আমি অনুমান করেছিলাম যে এই দুর্যোগের দিনে প্রায় সকলের কাজ না থাকায় সবাই খুব বাধা বিপত্তির মধ্যে আছে। আমি শুনে অবাক হলাম যে নগেন তোমাদের কাছে এমন কথা বলেছে। অবিনাশবাবু, আপনি আমাদের গ্রামের মোড়ল, তাই আমরা অনুরোধ করছি আপনি আমাদের পরিস্থিতির কথা ভেবে নগেনদাকে একবার বলুন, যাতে উনি এই কঠিন সময় আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ না দেন। অবিনাশবাবু, আমি কথা দিচ্ছি, পরিস্থিতি অনুকূল হলে আমি গায়ে খেটে ধারে টাকা ফেরত দিয়ে দেব। আপনি একটু নগেন দাদাকে বলে দেবেন,
এটাই আমার আপনার কাছে প্রাপ্ত না। বেশ বেশ, আমি নগেনকে বলে দেব যাতে ও টাকা দেওয়া নিয়ে আর কোনো কথা না বলে তোমাদের। হরিপদ জেঠু, আমি নিশ্চিত অবিনাশবাবু আমাদের কথা শুনে নিশ্চয়ই একটা উপায় বের করবে। ঠিকই বলেছ গোপাল, আমিও তোমার সাথে একমত। বিষয়টা শুধু তোমার আমার নয়, পুরো গ্রামবাসীর। উনি নিশ্চয়ই গুরুত্ব দেবেন আমাদের কথায়। হরিপদ জেঠু, গোপালদা কোথায় যাচ্ছেন? অবিনাশবাবুর কাছে বন্যার সমস্যা নিয়ে আলোচনা করতে। গোপালদা, তুমি এত সাধারণ ব্যাপারটা নিয়ে এত বড় করতে চাইছো? তুমি তোমাদের বললে শোনো না নাকি? নগেন, তোমার মানসিকতা নিয়ে আমার সংশয় হয়। তুমি সব জেনে শুনে বন্যার সমস্যাকে সাধারণ বলছো। নগেন, তোমার আসল উদ্দেশ্যটা কি বলো তো? তুমি কি চাও আমরা গ্রামবাসীরা বন্যার জলে ডুবে যাই? নগেন, তুমি না হয় একবার নদীর কাছে গিয়ে বন্যার জলের পরিস্থিতি দেখে এসো। আশা করি সেখান থেকে এসে তুমি আমাদের সাথে সহমত হবে। ধ্যাৎ, আমার এসবের সময় নেই। এমনিতে অবিনাশবাবুর গুরুত্বপূর্ণ কাজের ভার দিয়ে রেখেছেন আমাকে। সেসব ছেড়ে আমি নদীর জল দেখতে যাবো, অসম্ভব। ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করি। তোমাদের আবার কি কাজ? কেন, ওই যে বললাম অবিনাশবাবুর কাছে গিয়ে আলোচনা। না, কোনো মতেই না। অবিনাশবাবু এই মুহূর্তে কারোর সাথে দেখা করবেন না আমাকে, আর ওনার কথা অমান্য করলে তার পরিমাণ ভীষণ খারাপ হবে, এটাও বলে দিয়েছেন। নীলিমা, নীলিমা, এদিকে এসো, দেখো ঘরে জল ঢুকে যাচ্ছে। হে ভগবান, এবার আমরা কি করব? কেঁদো না নীলিমা, বৃষ্টি থামবার নাম নেই, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। টাকার অভাবে আমাদের কুঁড়ে ঘরটা বর্ষায় আগে মেরামত করতে পারিনি গো। ঠিক বলেছ, তোমাকে অনেক দিন বলছি ঘরটা মেরামত করার জন্য, কিন্তু তুমি তোমার অর্থনৈতিক সমস্যার কারণে ঘরটা সারিয়ে উঠতে পারোনি। জল যেভাবে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের ঘর জলের তলায় ডুবে যাবে। কোথায় যাব, কি করব? ভগবান, আমাদের এই কি কঠিন পরিস্থিতির সম্মুখীন করলে তুমি। কেঁদো না, সবই আমাদের কপালের দোষ। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করবার দায়, তার উপর আবার বন্যার কারণে ঘরে জল ঢুকে যাওয়া। মনে হচ্ছে আবারও অবিনাশ বাবুর কাছে হাত পাততে হবে। নীলিমা, তুমি ঠিক বলেছ। এমনিতেই আগে টাকা ফেরত দিতে পারিনি, তার উপর আবারও ওনার কাছে টাকা চাওয়াটা ঠিক হবে না। উনি এমনিতেই আমাদের পরিস্থিতির কথা জেনে টাকা ফেরত দেওয়া নিয়ে কোনো কিছু বলেনি, উপরন্তু নগেনদাকে আমাদেরকে চাপ না দেওয়ার জন্য বলবেন বলেছেন। হ্যাঁ নীলিমা, আমিও সেটাই ভাবছি। কিন্তু এই মুহূর্তে এমন পরিস্থিতির হাত থেকে বাঁচতে ওনার কাছে টাকা চাওয়া ছাড়া যে আর কোনো রাস্তা নেই। অবিনাশবাবু আছেন? আমি লতা, আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। বলো লতা, কি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছো? অবিনাশবাবু, আপনি গ্রামের বন্যার পরিস্থিতি নিয়ে ওয়াকিবহুল কিনা জানি না, তাই আমি এসেছি আপনাকে বন্যার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। কদিন ধরে অনবরত মুষলধারে বৃষ্টি হওয়াতে নদীর জল বেড়ে গেছে, সেটা আমি অনুমান করেছিলাম। এই বিষয় নিয়ে আমি নগেনের সাথে কথাও বলেছি, কিন্তু ওর কাছে যখন জানতে পারলাম যে পরিস্থিতি বিপদমুক্ত, তাই আমি এ ব্যাপারে শিথিল হয়ে আসি। অবিনাশবাবু, আপনার সম্পূর্ণ ভুল ধারণা এটা। নদীর জল বিপদসীমা অতিক্রম করে গ্রামে ঢুকে গেছে, নদীর পাড় ভেঙে গ্রামবাসীদের ঘরে ঢুকে যাচ্ছে, আর আপনি বলছেন বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কি বলছো কি লতা? এ সব কিছুই জানি না তো, নগেন আমাকে কিছুই বলেনি তো। নগেন আপনাকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করছে। গোপাল, হরিপদবাবু আপনার সঙ্গে এই বিষয় নিয়ে অনেকবার আলোচনা করতে চেয়েছে, কিন্তু নগেন বারবার ওনাদের বাধা দেয় এই বলে যে আপনি নাকি ভীষণ ব্যস্ত। নগেন আমাকে এত বড় অন্ধকারে রেখেছে? অবিনাশবাবু, এসব কথা পরে আলোচনা করা যাবে, কিন্তু এই মুহূর্তে নদীর পাড় বাঁধানোর নিদান না হলে গ্রাম যে ভেসে যাবে। রতনের ঘরে কাল রাত থেকে জল ঢুকতে শুরু করে দিয়েছে। লতা, আমি আজকেই পার বাঁধানোর কাজ শুরু করব, ব্যবস্থা নিচ্ছি আমি।
তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই গুরুতর সমস্যাটা জানাবার জন্য। আপনারা ওদিকটা দেখুন, বেশি করে পাথর গুঁড়ো দিতে হবে ওখানটায়। বালির বস্তাগুলো একদিকে রাখুন যাতে জলে না ভেজে। গোপাল, যাক, একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছি এখন। পার বাঁধানোর কাজটা শুরু হয়ে গেছে। হ্যাঁ হরিপদ জেঠু, আমিও ভীষণ খুশি। এ কদিন ভীষণ দুশ্চিন্তা করে দিন কাটাচ্ছিলাম। অবিনাশবাবু শেষমেশ একটা মহান পদক্ষেপ নিলেন। গোপাল, হরিপদবাবু, সব কাজ ঠিকঠাক চলছে তো? অবশ্য আপনারা যখন আছেন তখন আমার কোনো চিন্তা নেই। আপনি অযথা আমাদের প্রশংসা করছেন। ঠিক সময় মতো আপনি যদি পার বাঁধানোর তাহলে পুরো গ্রাম জলের তলায় ডুবে যেত। অবিনাশবাবু, আপনার কাছে আমরা গ্রামবাসীরা কৃতজ্ঞ। সময় মতো এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আমাদের গ্রামকে বাঁচিয়েছেন। অবিনাশবাবু, আপনি এখানে কেন এসেছেন? আর এই পার বাঁধানোর কাজ খুব একটা জরুরি ছিল না আমার যা মনে হয়। এতে যাতাভাবে অর্থ ব্যয় হচ্ছে, সেটা সম্পূর্ণ অযৌক্তিক। নগেন, তুমি নিজের অকাদের চেয়ে বেশি কথা বলছো। তুমি কি ভেবেছো আমার নাম দিয়ে তুমি পুরো গ্রামটাকে পরিচালনা করবে? তোমাকে একটু ভরসা করেছিলাম বলে তুমি ধরাকে সরা জ্ঞান করছো। আর একটা কথাও যেন আমি শুনতে না পাই তোমার মুখ থেকে। অবিনাশবাবু, আজকে আপনি সবার সামনে আমাকে অপমান করলেন, এর প্রতিশোধ আমি খুব শীঘ্রই নেব। নীলিমা, আজকে অনেক দিন পর আমার রান্নাঘর তোমার আগমনে আলোকিত হলো। আমার সৌভাগ্য হরিপদ জেঠু যে আপনি আমাদের আশ্রয় দিয়েছেন আপনার বাড়িতে এবং আমাকে রান্নার দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ হরিপদ জেঠু, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ এই বিপদের দিনে আমাদেরকে এতটা সাহায্য করবার জন্য। আহা, এতটা প্রশংসা না হয় নাই করলে, বরঞ্চ তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো। আজকে খিদেটা একটু তাড়াতাড়ি পাচ্ছে। এই তো মাছের ঝোল বসিয়েছি, একটু জাল হলেই হয়ে যাবে, তারপর আপনাদের খেতে দিয়ে দেব। নীলিমা, তুমি একটু দেখে শুনে রান্না করো। হ্যাঁ, হরিপদ জেঠুর যেন বেশি ঝাল না লাগে। ও নিয়ে তুমি ভেবো না, আশা করি হরিপদ জেঠুর আমার হাতের রান্না ভালো খাবেন। বাহ 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 বাহ, কতটা নির্লজ্জ হলে লোকে অন্যের বাড়িতে শুয়ে বসে খায়। বলছি, টাকার বন্দোবস্ত হলো কি? নগেনদা, আপনি বুঝতেই পারছেন কি পরিস্থিতিতে আমরা আছি। এই মুহূর্তে আপনাকে টাকা ফেরত দিতে পারছি না, তবে সময় আসলে ঠিক দিয়ে দেব। অবিনাশবাবু বলেছেন আজ কি টাকাটা ফেরত দিতে হবে, নইলে খারাপ হবে। মিথ্যেবাদী কোথাকার! অবিনাশবাবুর নাম ধুয়ে ধুয়ে জল খাচ্ছেন। উনি আমাদের টাকা দিয়েছেন, ওনাকে আমরা সময় মতো টাকা ফেরত দেব। তাহলে আপনাকে কে এত মাতব্বরি করতে বলেছে শুনি? আমার গালে চড় মারলে তোমার এত বড় স্পর্ধা? দাঁড়াও, আমি দেখব কত ধানে কত চাল। অবিনাশবাবু, আপনার কাছে আজকে আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। আমার এই অভিযোগের বিচার আপনার কি করতে হবে। ওই রতনের বউ নীলিমার উপর আমার অভিযোগ আছে। আজকে হরিপদ বাবুর ঘরে রতনের থেকে আপনার দেওয়া ধারের টাকা ফেরত নিতে গেছিলাম, তাই বলে নীলিমা আমার গালে থাপ্পড় মারে। ও, এই সাধারণ ব্যাপার নিয়ে তুমি আমার কাছে নীলিমার নামে অভিযোগ করতে এসেছো? আপনার কাছে এটা সাধারণ হতে পারে, কিন্তু আমার কাছে আমার মান সম্মানের কথা এটা। নগেন, এই মুহূর্তে আমি পার বাঁধানোর কাজের জন্য ব্যস্ত আছি। তোমার এই অভিযোগের কথা আমি পরে নিশ্চয়ই খতিয়ে দেখব। আপনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না? ও, ওই দলের লোকেরা আপনার মাথা ভালোভাবেই খেয়েছে দেখছি। মুখ সামলে কথা বলো। তুমি জানো না তুমি কাকে কি বলছো? আমি খুব ভালোভাবেই জেনে গেছি কেন আপনি ওদের পক্ষে চলে গেছেন। আপনার সমস্ত কাজ আমি করি, কিন্তু আপনি আমাকে প্রাধান্য দেন না, ওদের পক্ষ নিচ্ছেন। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমার খেয়ে আমার পরে আমার উপরই কথা বলছো। এবার কি আমাকে তোমার কথা মতো চলতে হবে? বুঝেছি বুঝেছি, আপনি এখন কিসের জন্য রতনের পক্ষে কথা কইছেন বুঝেছি। তলে তলে আপনি এতটা এগিয়ে যাবেন সেটা আমি ভাবতেই পারিনি। এরপর আর একটাও কথা না, যা এখান থেকে।
এখন আমার মনে হচ্ছে আমি তোর মতো মানুষকে বিশ্বাস করে ভুল করেছি। দুধ দিয়ে কালসাপ পুষেছি। অবিনাশবাবু, সত্যি কথা সবসময় তেতো, সেটা আপনি ভালো করেই জানেন। এই মুহূর্তে তুই গ্রাম ছেড়ে চলে যা। আর এক মুহূর্ত তোকে সহ্য করতে পারছি না আমি, চলে যা। অবিনাশবাবু, এই দুর্যোগে আমাকে গ্রাম যেতে বলবেন না। কোথায় থাকবো, কি করবো বলুন? আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করুন বাবু, ক্ষমা করুন।